আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইয়েমেনের হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী ইসরায়েলের রাজধানী তেল আবিবে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে জানান, ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সমর্থন এবং গাজায় মার্কিন সমর্থিত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত ইয়াফা এলাকার একটি সামরিক লক্ষ্যবস্তুতে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। তিনি বলেন, এই অভিযানে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইয়াহিয়া সারি সতর্ক করে বলেন, সমগ্র মুসলিম উম্মাহ গাজা নিয়ে নীরবতা ও নিষ্ক্রিয়তার পরিণতি ভোগ করবে। গাজায় যা ঘটছে তার প্রভাব আজ অথবা আগামীকাল অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে। শত্রুরা তার আগ্রাসন বিস্তৃত করবেই, তাই সবার উচিত নিরাপত্তার জন্য হুমকি আসার আগেই গাজার সমর্থনে সোচ্চার হওয়া। তিনি জোর দিয়ে বলেন, গাজায় আগ্রাসন ও অবরোধের অবসান না হওয়া পর্যন্ত ইসরায়েলি ও মার্কিন স্বার্থের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। শনিবার ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের 100টিরও বেশি এলাকায় সাইরেন বেজে ওঠে। জেরুজালেম, তেল আবিব ও নেগেভ অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনি ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তৎপর হয়ে ওঠে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী 2023 সালের শেষের দিক থেকে লোহিত সাগর, বাব আল মান্দেব, আরব সাগর ও ভারত মহাসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। মাঝখানে যুদ্ধবিরতিকে সম্মান জানিয়ে হামলা বন্ধ থাকলেও ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রাখায় গত কয়েক মাস ধরে হামলা আবার শুরু করেছেন ইয়েমেনি যোদ্ধারা। এই হামলা ইঙ্গো মার্কিন বাহিনী ও ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসনের অপসারণ দাবিতে যখন সোচ্চার ইসরায়েলি বন্দীদের পরিবার, তখন গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আহত এক ইসরায়েলি বন্দীকে উদ্ধারের ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। এই ভিডিও প্রকাশের পর বন্দীদের জীবন নিয়ে শঙ্কা আরও বেড়েছে পরিবারগুলোতে। তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ করে বন্দীদের উদ্ধারের দাবি জানান। পরিবারগুলোর দাবি, স্বজনদের মুক্তি পাওয়ার একমাত্র পথ হল নেতানিয়াহুর প্রশাসনের পতন এবং নতুন সরকার প্রতিষ্ঠা করা। তারা বর্তমান সরকারের পতন আন্দোলন ত্বরান্বিত করার জন্য সব ইসরায়েলির প্রতি আহ্বান জানান। শনিবার এক বিবৃতিতে পরিবারগুলো বলেছে, আমরা যদি ইসরায়েলের পুনর্গঠন চাই এবং 7 অক্টোবরের পুনরাবৃত্তি না চাই, তাহলে আমাদের অবশ্যই নেতানিয়াহুর সরকারকে উৎখাত করতে হবে। এতে বলা হয়, নিজের সরকারকে বাঁচাতে আমাদের সন্তানদের বলি দেওয়া হচ্ছে। নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য যুদ্ধকে দীর্ঘায়িত করা হচ্ছে। এদিকে আল কাসাম ব্রিগেডসের মিলিটারি মিডিয়া শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা ধ্বংসস্তূপের নিচ থেকে এক ইসরায়েলি বন্দীকে বের করে এনে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছেন। ভিডিওতে জানানো হয়, গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিনি গুরুতর আহত হন। ওই বন্দী ইসরায়েলি বাহিনীকে সম্বোধন করে বলেন, একটি সক্রিয় যুদ্ধবিরতির পরও তাদের আন্ডারগ্রাউন্ড শেল্টারে বোমা হামলা করা হয়েছে। তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার পরও আমাদের উপর বোমা হামলা থামেনি। তিনি স্পষ্ট করে বলেন, বন্দীদের উদ্ধারের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলে নেতানিয়াহু জঘন্য মিথ্যাচার করছেন। শনিবার তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বন্দীদের মুক্তির দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। 64 বছর বয়সী আরোনা মাস্কিল বলেন, আমরা এখানে এসেছি কারণ আমরা বন্দীদের ঘরে ফেরাতে চাই। আমরা বিশ্বাস করি না যে বর্তমানে গাজায় যুদ্ধের কোনো ন্যায্যতা আছে। বিক্ষোভে অংশ নেওয়া ইসরায়েলিরা বলেছেন, এখন সময় যুদ্ধ বন্ধ করার এবং বন্দীদের ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দেয়ার। ইসরায়েলি গণমাধ্যমগুলো শনিবার জানিয়েছে, গাজায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েল 60,000 রিজার্ভ সেনাকে তলব করেছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতারকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, সেনাবাহিনী এরই মধ্যে রিজার্ভ বাহিনীকে তলবের আদেশ পাঠাতে শুরু করেছে। মূলত গাজায় অতিরিক্ত সেনা মোতায়েনের জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত কিংবা অস্বীকার করা হয়নি। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যমের তথ্য অনুযায়ী রোববার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাজায় অভিযান বাড়ানোর বিষয়ে
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। এদিকে শনিবার নেতানিয়াহু বলেছেন, কাতার উভয় দিকেই খেলছে, তারা সভ্যতা না বর্বরতার পক্ষে তা তাদের নির্ধারণ করা উচিত। এই মন্তব্য সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন তিনি। এর প্রতিক্রিয়ায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি নেতানিয়াহুর মন্তব্যকে উস্কানিমূলক উল্লেখ করে বলেন, এটি রাজনৈতিক ও নৈতিক দায়িত্ববোধের ন্যূনতম মানদণ্ডেরও বাইরে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পাশাপাশি প্রকট আকার ধারণ করছে দুর্ভিক্ষ। খাদ্য ও ওষুধের সংকটে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 57 জন ফিলিস্তিনি। গাজা কর্তৃপক্ষের বরাতে রোববার আল জাজিরা জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের অবরোধের ফলে অন্তত 57 ফিলিস্তিনি নাগরিক ক্ষুধায় মারা গেছেন। শনিবার গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ থাকায় খাদ্য, শিশুদের দুধ, পুষ্টিকর উপাদান এবং জরুরি ওষুধ প্রবেশ করতে পারছে না। প্রতিবেদনে বলা হয়, 2 মার্চ থেকে গাজায় খাদ্য ও ওষুধ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এতে করে গাজায় প্রায় 23 লাখ মানুষ অনাহারে রয়েছেন। উপত্যকাটিতে এখন শুধু বোমা হামলা নয়, ক্ষুধায় প্রাণ হারাচ্ছেন শিশুসহ অনেকে। এদের মধ্যে অনেকেই চিকিৎসার অভাবেও মারা যাচ্ছেন। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা বলছেন, দ্রুত ত্রাণ সহায়তার ব্যবস্থা না করা হলে অনাহারে মৃতের সংখ্যা বাড়তেই থাকবে। এদিকে শনিবার দিনভর ইসরায়েলি হামলায় শিশুসহ আরও 45 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন রাতে খান ইউনিসের শরণার্থী শিবিরে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে তেল আবিব। এর মধ্য দিয়ে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে কমপক্ষে 52,495 জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শনিবার ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও 275 জন। ফলে আহতের সংখ্যা বেড়ে 1,18,366 জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। গাজার মিডিয়া অফিসের আপডেট তথ্য বলছে, 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা 61,700-রও বেশি। কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজার হাজার মানুষ আর বেঁচে নেই বলেই ধারণা করছেন তারা। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সশস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়ার আশঙ্কা জোরালো হয়েছে। ভারতের এনডিটিভি জানিয়েছে, রাজস্থানের সীমান্ত থেকে একজন পাকিস্তানি রেঞ্জার্স সদস্যকে আটকের দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ওই পাকিস্তানি নিরাপত্তা কর্মীকে আটকের কয়েক ঘণ্টা পর মধ্যরাতে নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে হামলার পরের দিন পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে পাকিস্তানের অনুপ্রবেশের পর পূর্ণম কুমার শাহু নামে এক বিএসএফ সদস্যকে আটক করেছিল পাকিস্তান কর্তৃপক্ষ। এর কয়েকদিন পর এবার রাজস্থান সীমান্তে পাকিস্তানি রেঞ্জার্সকে আটকের ঘটনা ঘটল। এনডিটিভি বলছে, এরপর শনিবার রাতে কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরে দুই দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে টানা 10 দিন দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হলো। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ের মধ্যে শনিবার রাতের গোলাগুলির ঘটনা ছিল সবচেয়ে বড়, যেখানে একসঙ্গে সর্বাধিক সংখ্যক পাকিস্তানি সেনা অংশ নেন। এমন অবস্থায় ভারতের সঙ্গে আসন্ন যুদ্ধের শঙ্কায় আগাম প্রস্তুতি নিয়েছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর। নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন দুর্গম এলাকায় খাবারের সরবরাহ বাড়ানো হয়েছে। জরুরি প্রয়োজন মেটাতে 100 কোটি রুপির জরুরি তহবিল গঠন করা হয়েছে। আজাদ কাশ্মীরের খাদ্যমন্ত্রী চৌধুরী আকবর ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা পুরো সীমান্ত এলাকায় 2 মাসের জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করেছি। তিনি জানান, সীমান্তে গোলাবর্ষণ বা সামরিক হামলার ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে খাদ্য গুদামকে তুলনামূলক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে, যাতে মানুষের জন্য খাদ্যের সহজলভ্যতা ব্যাহত না হয়। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, এই উত্তেজনার মধ্যে পাকিস্তান নিজেদের সব বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ ঘোষণা করেছে। এর আগে ভারতের পক্ষ থেকেও একই পদক্ষেপ নেওয়া হয়েছিল। পাকিস্তানের নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়, ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে পাকিস্তানের কোনো বন্দরে ভিড়তে দেওয়া হবে না। পাকিস্তানি পতাকাবাহী জাহাজগুলো কোনো ভারতীয় বন্দরে যাবে না। এই পরিস্থিতিতে আগের দিন 450 কিলোমিটার রেঞ্জের সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান। আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড সোনমিয়ানি রেঞ্জে এই আবদালি মিসাইল পরীক্ষা করা হয়। সেনাদের প্রস্তুতি ঝালিয়ে নিতে এই পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তান।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।